প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমি পূর্বের ধারাবাহিকতায় 9-10 অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার ক্লাস 9-10 2026 নতুন সিলেবাস অনুযায়ী সেটার উপরে আমরা আজকে আলোচনা করব। তো দেখি আজকের আলোচনা সূচিতে কি কি আছে, আমরা সরাসরি আলোচনায় চলে যাই এখন। তো হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আছে লেনদেন। তো লেনদেন, তো বাংলায় যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটা অর্থাৎ দাতা গ্রহীতা, একজন দিবে একজন নিবে, এটা বোঝাচ্ছে। আসলে ঘটনা তাই, এখানে দুইটা পক্ষ থাকে প্রত্যেকটা লেনদেনের পিছনে। একটা ডেবিট হয় অ্যাকাউন্টিং এর ভাষায়, একটা ক্রেডিট হয়। তো আমরা আসলে ট্রানজাকশন বা লেনদেন বলতে কি বুঝি আমরা এটা বোঝার চেষ্টা করি। প্রথমে এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একেবারে ফাউন্ডেশন, বেসিক ধারণা। এটা যদি ঠিক মতো না বোঝা যায় তাহলে অ্যাকাউন্টিং শেখা যাবে না। অ্যাকাউন্টিং শিখতে হলে আগে এটা জানতে হবে যে ট্রানজাকশনটা কি। ট্রানজাকশন, কারণ ট্রানজাকশন হলো এমন একটা ঘটনা যার ফলে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে এবং যা টাকার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি বুঝলাম যে ট্রানজাকশন হলো এমন একটা ঘটনা। অনেক ঘটনাই ঘটে ব্যবসায়ে বা ব্যবসার বাইরে, কিন্তু সব ঘটনাই ট্রানজাকশন না। বিজনেসের দৃষ্টিতে, অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে একটা ট্রানজাকশন হতে হলে সেই রকম একটা ঘটনা হতে হবে যে ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার, ওই ব্যবসাটা, যে ব্যবসায়ের অ্যাকাউন্টিং বা হিসাবটা রাখা হচ্ছে সেই ব্যবসার একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তনটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তাহলে সেটাকে ট্রানজাকশন বলা যাবে। যেমন আমি বললাম যে 5,000 টাকার বেতন দেওয়া হলো, তো এইখানে একটা পরিবর্তন ঘটলো। কি হলো? ক্যাশ টাকা থেকে আমার 5,000 টাকা কমে গেল, আর বেতন খরচ 5,000 টাকা বেড়ে গেল। তো খরচ বাড়লে আলটিমেটলি কি হয়? যখন খরচ হয় তখন মালিকের টাকাটা কমে যায়। তখন ধরে নেওয়া হয় যে মালিক যে টাকাটা ইনভেস্ট করেছিল সে হয়তো 1,00,000 টাকা দিয়েছিল, আমি যখন 1,00,000 টাকা থেকে 5,000 টাকা বেতন দিয়ে দিলাম তখন মালিকের টাকা এখন আর 1,00,000 টাকা নাই, এখন হয়ে গেল 95,000 টাকা, 5,000 টাকা খরচ হয়ে গেল। তো এখানে আমরা দেখলাম এই বেতন, এটাই একটা ঘটনা। এই ঘটনাটা কিন্তু আর্থিক জায়গায় পরিবর্তনযোগ্য এবং এটা পরিমাপযোগ্য। তো আর্থিক অবস্থা যেহেতু পরিবর্তন ঘটলো এবং এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য, যে এর পরিবর্তনটা কত টাকার হলো? 5,000 টাকার। তাহলে এটা একটা ট্রানজাকশন। কিন্তু এমন হলো যে একটা ম্যানেজার, একজন এক্সপার্ট ম্যানেজার হঠাৎ করে মারা গেল। তো এতেও তো ব্যবসার অনেক ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতিটা ট্রানজাকশন নয়, কারণ ক্ষতিটা কত টাকার হলো এটা আর্থিকভাবে নিরূপণযোগ্য নয়। তাহলে এটা কিন্তু, এই ঘটনাটা কিন্তু ট্রানজাকশন নয়। আবার সিদ্ধান্ত নেওয়া হলো যে ম্যানেজারে নিয়োগ দেওয়া হবে নতুন। তো ম্যানেজার নিয়োগ দেওয়া হবে বা আগামীকালকে পণ্য ক্রয় করা হবে, পণ্যের অর্ডার দেওয়া হলো। তো অর্ডার যখন দিল বা একটা ম্যানেজার নিয়োগ দিল তখন কিন্তু এটা একটা ঘটনা, কিন্তু এটা আর্থিক অবস্থার কিন্তু কোনো এখানে আর্থিক ইনভলভমেন্ট নাই, কোনো প্রকার টাকা যায়নি বা আসে নাই, বা কোনো প্রকার আর্থিক অবস্থার কোনো দায় বা দেনা সৃষ্টি হয় নাই। অর্থাৎ এই ঘটনাটা বিজনেস অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে ট্রানজাকশন নয়। তাহলে আমরা কি শিখলাম? যে প্রত্যেকটা ইভেন্ট বা ঘটনা এটা কিন্তু ট্রানজাকশন না, কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনই ঘটনা। অর্থাৎ ঘটনাটা হচ্ছে ব্রডার টার্ম, যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু যে ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিমাপযোগ্য পরিবর্তন হয়, যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, সেটাকে আমরা ট্রানজাকশন বলবো। যেমন যদি আগুনে পুড়ে গেল 5,000 টাকার পণ্য, তা আগুনে পুড়ে গেল, এটা একটা ঘটনা। এই ঘটনার ফলে 5,000 টাকার পণ্য, কত টাকার পণ্য লস হলো? 5,000 টাকা, নিরূপণযোগ্য, কাজে এটা ট্রানজাকশন। আচ্ছা, তাহলে আমরা যে ঘটনায় টাকার আগমন ও বহির্গমন অথবা সম্পদ দেনা বা মূলধনের পরিবর্তন আসে তাকে আমরা তাহলে ট্রানজাকশন বলছি। যেমন নগদে পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ভাড়া পরিশোধ, বেতন প্রদান। তো লেনদেন আবার বাহ্যিক লেনদেন হয়, আভ্যন্তরীণ লেনদেন হয়। কিছু লেনদেন আছে বিজনেসের ভিতরে হয়, যেমন অবচয় হিসাব, অর্থাৎ ফার্নিচার বা যন্ত্রপাতি, এগুলো যেগুলো স্থায়ী সম্পদ, অনেক দিন ধরে ব্যবসায় ব্যবহার হয়, তো এটার একটা জীবনকাল ধরে হয়, ইউজফুল লাইফ বলে, আয়ুষ্কাল। তার মধ্যে
খরচগুলোকে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ আমি 1 লাখ টাকা দিয়ে একটা ফার্নিচার কিনলাম, এটা যদি 10 বছর চলে, আমি যদি ধরি যে প্রতি বছর, তাহলে কত করে, 10,000 করে, মানে 10% ধরলাম, তাহলে 10,000 টাকা করে প্রতি বছর আমার খরচ দেখাতে হবে। তো প্রথম বছরে যখন আমি কিনলাম তখন এটার দাম হলো 1 লাখ টাকা, দ্বিতীয় বছরে যে এটার দাম দাঁড়াবে 90,000। আমি মনে মনে ধরে নিচ্ছি যে হিসাবের মধ্যে যে আমার 10,000 টাকার আমি ফার্নিচার বাবদ খরচ হয়ে গেল আমি ব্যবহার, কারণ এটা তো একটা 10 বছর তার লাইফ ধরেছি আমি। তো এই যে লেনদেনটা, এটা অভ্যন্তরীণ। আমি যে 1 বছর পরে যে 10,000 টাকা খরচ দেখালাম, এটার কারণে কিন্তু কোনো টাকা পয়সা কিছু গেল না, এটা বিজনেসের ভিতরে হিসাব, শুধুমাত্র আমার এটা হিসাবটা, লাভ লসটা সঠিকভাবে নিরূপণের জন্য এই কাজটা আমি করছি। তাহলে লেনদেনটা বাহ্যিক হতে পারে, অর্থাৎ আমি করিমের থেকে পণ্য কিনলাম, এটা আমার ব্যবসা আলাদা, করিমের ব্যবসা আলাদা, এই দুইজনের মধ্যে ব্যবসাটা হচ্ছে, দুই প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে এটা বাহ্যিক। কিন্তু অভ্যন্তরীণ যেটা আমি এখনই বললাম। তাহলে ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত যে কোনো ঘটনা যা ঘটতে পারে আর্থিক অবস্থার প্রভাব বা আর্থিক প্রভাব ছাড়াও। সব ইভেন্ট ট্রানজাকশন নয়, কিন্তু সব ট্রানজাকশন হলো ইভেন্ট। আমি একটু আগে আমরা বলে আসলাম, যেমন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, এটা এটা একটা ইভেন্ট, কিন্তু এটা ট্রানজাকশন নয়। নতুন ম্যানেজার নিয়োগ, এটা একটা ইভেন্ট, ট্রানজাকশন নয়। ভবিষ্যতে পণ্য বিক্রি পরিকল্পনা, কেবল প্ল্যান করা হলে ভবিষ্যতে পণ্য বিক্রি করবে, কিন্তু এখনো করে নাই। তো টাকা লেনদেন না হওয়া পর্যন্ত এগুলো ট্রানজাকশন নয়। তাহলে ট্রানজাকশন ইভেন্টের মধ্যে কি পার্থক্য যদি দেখি, অর্থনৈতিক প্রভাব ট্রানজাকশনের ক্ষেত্রে আছে, ইভেন্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। টাকার পরিমাপ, এটা অবশ্যই সম্ভব, পরিমাপযোগ্য হতে হবে, এটা সবসময় সম্ভব নাও হতে পারে ইভেন্টে। হিসাবের বই লেখায় ট্রানজাকশন হিসাবে লেখা হয়, ইভেন্ট সব ইভেন্ট নয়, অর্থাৎ যেটা পরিমাপযোগ্য না সেটা লেখা হয় না। পরিধি, এটা সংকীর্ণ, অর্থাৎ ট্রানজাকশন হতে হলে শুধু আর্থিক অবস্থার পরিমাপযোগ্য এবং ব্যবসার সাথে রিলেটেড ঘটনাগুলাই, ইভেন্টগুলাই ট্রানজাকশন হিসেবে গণ্য হয়। আর ইভেন্ট ব্যাপক, ব্যবসায়ীয় ঘটনা হতে পারে, বাইরের ঘটনা হতে পারে। আচ্ছা, এখন তাহলে কি হলো যে প্রতি ইভেন্ট, একটা ইভেন্ট কখন ট্রানজাকশন হয় আমরা অলরেডি আলোচনা করলাম। প্রথম বৈশিষ্ট্য হলো যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ একটা ইভেন্ট, একটা ঘটনা তখনই লেনদেন বলে গণ্য হবে যে 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 ঘটনার ফলে যে ব্যবসার যে আর্থিক অবস্থার পরিমাপ পরিবর্তন হলো, এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, যে 5,000, 2,000 না 10,000, কত টাকার চেঞ্জটা আসলো। আচ্ছা, তারপরে কি বলছে যে আর্থিক অবস্থার পরিবর্তন, এই ট্রানজাকশনের কারণে আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন হতে হবে, যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটা ট্রানজাকশন হিসেবে গণ্য হবে না। এটা দ্বৈত সত্তা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার উপরে গোটা এই ডাবল এন্ট্রি সিস্টেম বা দ্বৈত সত্তা অ্যাকাউন্টিং সিস্টেম এই ধারণার উপর ভিত্তি করে গঠিত, এবং আধুনিক হিসাব ব্যবস্থায় এটাই ফান্ডামেন্টাল সিস্টেম। এই দ্বৈত ডাবল এন্ট্রি সিস্টেমই সব জায়গায় ফলো করা হয় নর্মালি। তো এই দ্বৈত সত্তা বলতে কি, যে একটা লেনদেন, একটা ট্রানজাকশনে সবসময় দুইটা পক্ষ থাকে। অ্যাকাউন্টিং এর ভাষায় একটা ডেবিট, একটা ক্রেডিট, বা ডেটর বা ক্রেডিটর, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে দুইটা খাত থাকবে, দুইটা হিসাব প্রভাবিত হবে, একটা লেনদেনে দুইটা হিসাব জড়িত থাকতে হবে। যেমন আমি বেতন দিলাম 5,000 টাকা, তাহলে এখানে দুইটা হিসাব আছে, একটা খরচ বেতনের খাত, আর একটা কি দিলাম, নগদ টাকায় বেতন খাত। আমি যদি চেকের মাধ্যমে দিতাম তাহলে খরচের খাত, আমার বেতন ডেবিট হতো। আর আরেকটা খাত কি, তখন নগদ দান হিসাব না হয়ে তখন হতো ব্যাংক হিসাব, কারণ আমি চেকে ব্যাংক বেতনটা দিলাম, তখন ব্যাংক কমে যেত। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট, একটা ক্রেডিট। আমি পণ্য, নগদে পণ্য বিক্রয় করলাম, তো বিক্রয় করলে কি হলো, আমার কাছে নগদ টাকা আসলো, তাহলে নগদ টাকা বাড়লো। সম্পদ বাড়লে ডেবিট হয়, খরচ বাড়লে ডেবিট হয়। এটা আমরা বিস্তারিত যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখবো আমরা তখন আলোচনা করব। আবার ঠিক দায় বাড়লে ক্রেডিট হয়, আর মূলধন বাড়লে ক্রেডিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, আর ওগুলো আবার কমলে ডেবিট হবে। তো যদি আমি পণ্য বিক্রয় করি 5,000 টাকা নগদ টাকায়, তাহলে কি হলো, 5,000 টাকা আমার ব্যবসায় আসলো, তাহলে নগদ হিসাব সম্পদ বাড়লো, তাহলে এটা ডেবিট হলো, একটা একটা পক্ষ। আর একটা পক্ষ কি, কিসের জন্য আমি টাকাটা আসলো, আমার বিক্রয় হিসাব, রেভিনিউ, আয় বাড়লো, তাহলে ওইটা বাড়লো, ক্রেডিট হলো, তাহলে একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাব। এই যে দ্বৈত সত্তা, একটা ঘটনা কিন্তু একটা, আমি কি করলাম, 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, কিন্তু পক্ষ দুইটা আছে, একটা নগদ টাকা আসলো, আর একটা বিক্রয় বাবদ করলাম, তাহলে দুইটা পক্ষ। তো এটাই হচ্ছে দ্বৈত সত্তা। তারপরে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, অর্থাৎ লেনদেন এর ক্ষেত্রে একটা লেনদেন আর একটা লেনদেনের থেকে পৃথক, স্বতন্ত্র, অর্থাৎ একটার সাথে আর একটা মেলানো যাবে না। যেমন আমি ধারে পণ্য ক্রয় করলাম 10,000 টাকার,
এটা একটা ঘটনা। এখন পণ্য ক্রয় করার পরে আমি পণ্যটা আমার হাতে আসার পরে দেখলাম যে আমার ডিফেক্ট আছে, আমার যে পণ্য যেভাবে দেওয়ার কথা সেখানে হয়তো দেখলাম যে 500 টাকার পণ্যে ডিফেক্ট আছে। আমি বিক্রেতাকে বললাম, ভাই তুমি যে আমার কাছে পণ্য তোমার কাছ থেকে কিনলাম এটাতে ডিফেক্ট আছে। তখন উনি বললে আমাকে ফেরত দিয়ে দিবে, ফেরত দেওয়ার জন্য। তা আমি তাকে যদি ফেরত দিই, তখন কিন্তু আমি এটা করতে পারবো না যে তার কাছ থেকে আমি 10,000 টাকার পণ্য কিনেছিলাম, আমি ওখান থেকে 500 টাকা বিয়োগ করে দিয়ে 9,500 করবো, দিয়ে খাতাতে আমি ওখানে কেটে লিখবো, এরকম করা যাবে না। তখন আমাকে ওই যে তার কাছে যে থেকে আমি কিনেছি এই হিসাবটা, ক্রয় হিসাব 10,000, হয়তো করিমের কাছ থেকে কিনেছি, করিমের হিসাব 10,000 ক্রেডিট, আর ক্রয় হিসাব ডেবিট। অথবা আমি যদি এটাকে প্রদেয় বিল ধরি, তাহলে অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করলে তখন আমরা প্রদেয় বিল হিসাব করি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, 10,000 টাকা। পরক্ষণে আমি 500 টাকা ফেরত দিলাম। তাহলে এই কি করবো, এই 500 টাকা আমরা আবার আহ, আমরা কি করব তখন, প্রদেয় বিল, অর্থাৎ আমার যে বিলটাকে ক্রেডিট করেছিলাম 10,000 টাকা, এটাকে আমি তখন ডেবিট করব 500। আর 500 টাকা কি করব, ক্রয় ফেরত হিসাব করব। ক্রয় না লিখে লিখবো ক্রয় ফেরত হিসাব। পরবর্তীতে যে আমরা যখন বছর শেষে হিসাব করব, তখন ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ দিয়ে নেট ক্রয়টা বের করব। কিন্তু জার্নাল এন্ট্রিটা বা জাবেদাটা করার সময় আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে ক্রয় করলাম এটা একটা ঘটনা, আবার ক্রয় মাল ফেরত দিলাম এটা একটা ঘটনা, একটার সাথে আর একটা মিলানো যাবে না, দুইটাই সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। ও নাম্বার দৃশ্যমানতা, অর্থাৎ সবসময় যে লেনদেন চোখে দেখা যাবে এমন না, অদৃশ্যও হতে পারে। কেমন, ওই যে একটু আগে বললাম, আমরা ফার্নিচার কিনেছিলাম 10 বছরের জন্য মেয়াদ, তাহলে 1 লাখ টাকা কিনেছি, বছরে 10,000 টাকা খরচ। যখন আমি অবচয় বাবদ বছর শেষে খরচ দেখাবো, ফার্নিচারের অবচয় বাবদ 10,000 টাকা, তো এটা কিন্তু দৃশ্যমান না, এটা অদৃশ্য, দেখা যাচ্ছে না, কিন্তু আমি একে খরচ দেখাচ্ছি। আর দৃশ্যমান, আমি পণ্য কিনলাম 2,000 টাকা, তো পণ্য আমার কাছে আসলে আমি দেখতে পেলাম, পণ্য আসলো, টাকা চলে গেল, আমি দেখতে পেলাম, এটা দৃশ্যমান। তাহলে কি হলো যে ঘটনা, অর্থাৎ ট্রানজাকশন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। তারপরে আসছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক মানে কি, আমরা যেটা ঘটে গেছে সেটাকে আমরা বলি ঐতিহাসিক। অর্থাৎ ট্রানজাকশন হতে হলে সেটা অলরেডি ঘটে যাবে, ভবিষ্যতে ঘটবে এরকম কোনো ঘটনা কিন্তু লেনদেন নয়। আমি আগামীকালকে পণ্য কিনবো, এটা কিন্তু কোনো লেনদেন নয়। কিন্তু আমি আজকে পণ্য কিনেছি বা গতকালকে পণ্য কিনেছি এখনো লিখি নাই, সেটা আমার ঐতিহাসিক ঘটনা, আমি এটা লিখবো হিসাবের খাতায়। অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা লেনদেন হবে না, যেটা ঐতিহাসিক, যেটা অলরেডি ঘটে গেছে আমরা সেটাই হিসাবের খাতায় লিখবো, সেটাই হচ্ছে ঐতিহাসিক ঘটনা। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন বা ট্রানজাকশন হিসাবের একটা সমীকরণ আছে। সমীকরণটা কি, হিসাবের সমীকরণ হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ ওনার্স ইকুইটি প্লাস লাইবিলিটিস। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা বেসিক ইকুয়েশন। এই ফাউন্ডেশন ইকুয়েশনের উপরেই আমাদের এই পুরো ডাবল এন্ট্রি সিস্টেমটা দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা লেনদেন, যেহেতু এর দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, একটা লেনদেনের সমপরিমাণ, যেমন বেতন দিলাম আমি 5,000 টাকা, এই 5,000 টাকা আমি দুইবার লিখবো, একবার বেতনের ঘরে 5,000 লিখবো, একবার নগদের ঘরে 5,000 লিখবো। অর্থাৎ 10,000 টাকা লিখলাম আমি, একবার ডেবিট পাশে 5,000, ক্রেডিট পাশে 5,000। তার মানে কি হলো, যে প্রত্যেকটা লেনদেনের এই যে সমীকরণ, এই সমীকরণের উপর সে প্রভাব বিস্তার করে, অর্থাৎ কোনো না কোনো সাইডে সে পরিবর্তন ঘটাবে। সম্পদ, আমরা ইকুয়েশনটা কি দেখলাম, যে সম্পদ, এই যে আমরা একটু নিচের দিকে যদি যাই, মেন ইকুয়েশনটা এটাই, যে অ্যাসেট সম্পদ, সম্পদ ইকুয়াল টু লাইবিলিটিস, লাইবিলিটিস মানে দায়, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল। এই যে বেসিক ইকুয়েশন, সম্পদ সমান টোটাল সম্পদ, টোটাল ব্যবসায় যে সম্পদ আছে সেই সম্পদ সমান কি হবে, টোটাল দায়, অর্থাৎ যতজন টাকা পায় বিজনেসের কাছ থেকে, যারা যারা যেখান থেকে ঋণ নেওয়া আছে সবগুলো, প্লাস মালিক যে টাকা দিচ্ছে, এটার সমান হবে। তাহলে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা হলো বেসিক ইকুয়েশন। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা ট্রানজাকশন অবশ্যই এই ইকুয়েশনের প্রভাব বিস্তার করবে, কোনো না কোনো জায়গায় সে হিট করবে। আমরা এখন এটা নিচের দিকে একটু দেখব। তাহলে সম্পদ কি, সম্পদ হচ্ছে, আমরা জানি সম্পদ হচ্ছে সেই সকল জিনিস যেগুলো কি, যেগুলো ইউটিলিটি এখনো আছে। ইউটিলিটি মানে কি, যেটার উপযোগিতা, অর্থাৎ এটার ব্যবহারযোগ্য, এটা আমাকে সুবিধা দিবে।
অর্থনৈতিক সুবিধা দিবে। যেমন আমার একটা ফার্নিচার আছে, তো এটা একটা সম্পদ, কারণ কি এই ফার্নিচারটা আমি ব্যবহার করতে পারবো। আমার একটা কম্পিউটার আছে, এটা ব্যবহার করতে পারবো, এটা আমার সম্পদ। ঠিক একইভাবে আমার কাছে 50,000 টাকা আছে, তাহলে এটা আমার সম্পদ। বিজনেস, এই 50,000 টাকা দিয়ে আমি যে কোনো জিনিস কিনতে পারবো, এটা আমার সম্পদ। আর লাইবিলিটিস কোনটা? লাইবিলিটিস হচ্ছে মালিকের টাকা বাদে অন্যান্যরা। আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি 5,000 টাকা বা 50,000 টাকা, তো এইটা, এই যে ঋণটা নিয়েছি, এটা দায়ী ব্যবসার কাছে, এই টাকাটা তো দিতে হবে, এটা ঋণ। আবার আমি একজনের কাছ থেকে ধারে মাল কিনেছি, তো এটা আমার লাইবিলিটি, কারণ ওই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তারপরে বেতন বকেয়া আছে, আমি এখনো দিতে পারিনি, তাহলে এটা আমার দায়। আমাকে বেতনটা দিতে হবে, তাকে, সে কাজ করেছে, তাকে বেতনটা দিতে হবে, এটা আমার দায়। আর একটা কি? ওনার সিকিউরিটি, মালিক মালিক ব্যবসা করার জন্য 5 লাখ টাকা ক্যাপিটাল দিয়েছে, তো এইটা ওনার সিকিউরিটি, এটা ক্যাপিটাল, এটাও। তাহলে এই দুইটা, তিনটা মেন আইটেম, একটা হলো সম্পদ, একটা লাইবিলিটিস, একটা ওনার সিকিউরিটি। আচ্ছা, এখন কিছু এই ইকুয়েশন যদি আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করি, এখানে সমান চিহ্ন আছে, অ্যাসেট লাইবিলিটি প্লাস। তো এটা কখন সমান থাকবে? তার মানে কি, যদি আমার অ্যাসেট বাড়ে, কোনো ঘটনার কারণে অ্যাসেট বাড়ে, তাহলে এদিকে লাইবিলিটিস ওনার সিকিউরিটি, এটার যে কোনো এক জায়গায় বাড়তে হবে, তারপর দুইটা সমান থাকবে। আবার যদি অ্যাসেট কমে, তাহলে লাইবিলিটিস অথবা ওনার সিকিউরিটি যে কোনো এক জায়গায় কমতে হবে, তাহলে সমান হবে। আবার একটা অ্যাসেট কমতে পারে আর একটা অ্যাসেট বাড়তে পারে, তাহলে কিন্তু আর ডান পাশে ইফেক্ট করবে না। সাপোজ আমি, আমার ক্যাশ বাক্সে 50,000 টাকা ছিল, আমি ওখান থেকে দিয়ে 10,000 টাকা দিয়ে একটা টেবিল কিনলাম, ফার্নিচার। তো 10,000 টাকা কিনলাম, আগে আমার 50,000 টাকা ক্যাশ ছিল, ওইটা একটা সম্পদ। এখন কিন্তু 50,000 টাকা ভাগ হয়ে গেল, কি হলো, ক্যাশ থাকলো 40,000 টাকা, 10,000 টাকার ফার্নিচার। তাহলে আমার কিন্তু ডান পাশে কোনো প্রভাব পড়লো না, এটা এই বাম পাশটাকে আমরা ডেবিট, এই অ্যাসেট কিন্তু ডেবিট ব্যালেন্স এগুলো। আর ডান পাশে এগুলো কিন্তু ক্রেডিট, লাইবিলিটি ক্রেডিট, ওনার সিকিউরিটি ক্রেডিট। তো মনে রাখতে হবে যে যখন সম্পদ বাড়ে তখন ডেবিট হয়, এটা ডেবিট ফিগার। সম্পদ বাড়লে ডেবিট, আর কমলে হবে ক্রেডিট। লাইবিলিটিস বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ওনার সিকিউরিটি বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। অর্থাৎ এই ডান পাশের আইটেম, কোনো ঘটনার কারণে যদি ডান পাশের আইটেম বাড়ে, তাহলে ওই খাতটাকে ক্রেডিট করতে হবে, আর যদি কমে তাহলে ডেবিট করতে হবে। আর বাম পাশে যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর কমলে ক্রেডিট হবে। এটা ছিল সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আমরা এটা বুঝলাম। এখন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি। এটা বইয়ের উদাহরণ থেকে নেওয়া হয়েছে, ক্লাস 9-10 এর বইয়ের। এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। কিরকম উদাহরণ? 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো, তো 5,000 টাকা দিয়ে যখন ব্যবসা শুরু করলো মালিক, সম্পদের ঘরে কি আসলো? নগদ টাকা 5,000 আসলো। আমরা যদি ইকুয়েশন, এটা ফার্স্ট ট্রানজাকশন আমি চিন্তা করতেছি, যে 1 নম্বর, যে 5,000 টাকা দিয়ে মালিক ব্যবসা শুরু করলো, তাহলে কি হলো, নগদ টাকা আসলো, ব্যবসায় প্রথমে টাকাটা দিল, তাহলে নগদ বাক্সে আমার 5,000 টাকা জমা হলো, সম্পদ বাড়লো, তাহলে 5,000 টাকা ডেবিট হলো। এটা সম্পদ পাশ বাড়লো, 5,000 টাকা ডেবিট হলো। আর ডান পাশে আবার মালিকের টাকা বাড়লো, মালিক টাকা দিয়ে দিল, মূলধন কত? মূলধন বাবদ 5,000 টাকা, তাহলে মালিকের টাকা বাড়লো, তাহলে দুই পাশে সমান হলো। দেখো, নগদ টাকার অ্যাসেট পাশে 5,000 থাকলো, আর ডান পাশে মূলধন, মালিকের টাকা দিছে, এটা মূলধন 5,000 টাকা থাকলো। তাহলে এখানে কি বাড়লো? সম্পদও বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো, দুটাই বাড়লো। দিয়ে ইকুয়েশনটা ঠিক থাকলো। আগে ছিল 0 0, এখন হলো 5,000 5,000, দুই পাশে 5,000 5,000 বাড়লো। আচ্ছা, এবার 5,000 টাকা দিয়ে ধারে যন্ত্রপাতি ক্রয় করলো। তো যখন ধারে যন্ত্রপাতি ক্রয় করলো, তার মানে কি, নগদ টাকা দিয়ে না, বাকি আছে। তাহলে একটা সম্পদ বাড়লো, এই যে যন্ত্রপাতি, এই যে সম্পদের ঘরে, এই যে 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে যখন যন্ত্রপাতি কিনলো, তাহলে 5,000 টাকা যন্ত্রপাতির ঘরে 5,000 টাকা যোগ হলো। আবার এটা যেহেতু নগদ টাকায় কিনে নাই, এটা বাকি আছে, তাহলে প্রদেয় হিসাব হবে। অর্থাৎ বাকিতে কোনো জিনিস কিনলে মনে রাখতে হবে এটা প্রদেয় হিসাব। আর আমি যদি বাকিতে কোনো জিনিস বিক্রি করি, তাহলে এটা প্রাপ্য হিসাব, অর্থাৎ আমি টাকাটা ভবিষ্যতে আবার পাবো। আমি আজকে বিক্রি করলাম বাকিতে, টাকাটা সে দেয় নেই, সে ভবিষ্যতে আমাকে দিবে, তাহলে এটা আমার প্রাপ্য হিসাব। আর আমি আজকে নগদ টাকা দিয়ে কিনলাম না, আমি বাকিতে কিনলাম, তাহলে এটা আমার প্রদেয় হিসাব, মানে এটা আমাকে দিতে হবে। এটা আমার বাকি আছে, এখন এই টাকাটা ভবিষ্যতে দিতে হবে, তাহলে এটা আমার দায়। তাহলে আমরা দেখলাম বাকিতে যখন যন্ত্রপাতি কিনলো সে 5,000 টাকার, তাহলে এই ইকুয়েশনের উপর, সমীকরণের উপর কি প্রভাব পড়লো? যন্ত্রপাতির ঘর সম্পদ, এটা 5,000 টাকা বাড়লো, আর দায় বাড়লো 5,000 টাকা। এবার 3,000 টাকা দিয়ে কি করলো? পরিশোধ করলো, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব অর্থাৎ আগে যে 5,000 টাকা এখানে যে ঋণ করলো, সেখান থেকে সে 3,000 টাকা পরিশোধ করলো। যখন পরিশোধ করলো তখন কি হলো?
নগদ টাকা 3,000 কমে যাবে, যেহেতু নগদ টাকা দিল পরিশোধ করার সময়, তাহলে নগদ টাকা এখানে মাইনাস, যে ব্র্যাকেট মানে মাইনাস, তার মানে এখানে 3,000 টাকা কমে যাবে। আবার প্রদেয় হিসাবেও 3,000 টাকা কমে যাবে। অর্থাৎ আগে 5,000 ছিল, এখানে যা দাঁড়াবে এখন 2,000। আগের নগদ টাকা ছিল 5,000, সেখানে 3,000 দিয়ে দিলে থাকবে 2,000। দুই পাশে সমান থাকবে। তাহলে আমরা কি দেখলাম যে এই যে যখন ঋণ পরিশোধ করলো ধার প্রদেয় হিসাব, তখন ক্যাশ কমে গেল, সম্পদও কমে গেল, দায়ও কমে গেল। এরপরে নগদে বেতন পরিশোধ। নগদের বেতন পরিশোধ করলে কি হবে? নগদে বেতন পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে 2,000 টাকা সম্পদের থেকে। আর 2,000 টাকা কি হবে? বেতন খরচ মালিকের টাকা কমে যাবে। এই যে 2,000 টাকা মালিকের টাকা থেকে কমে যাবে। কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি জার্নাল করি, হিসাব করি যখন প্রকৃতপক্ষে, তখন ডাইরেক্ট খরচটা মালিকের টাকা থেকে বাদ দিয়ে দেখানো হয় না। এটা বছর শেষে এটা হিসাব বিবরণী, বিশদ আয় বিবরণী, সেখানে যে সব আয় এবং সব ব্যয়গুলো বসানোর পরে ওখানে নেট লাভ বা নেট ক্ষতি করা হয়, সেটা যায় একবারে যায় মালিকের টাকার সাথে সমন্বয় করা হয়। লাভ হলে, নেট লাভ হলে মালিকের মূলধন যেটা শুরুতে থাকে বছরের শুরুতে, ওটার সাথে লাভটা যোগ করা হয়। আর ক্ষতি হলে বিয়োগ করা হয়। কিন্তু এইখানে আমরা বোঝার সুবিধার্থে আমরা দেখাচ্ছি যে ইকুয়েশনের উপর আসলে অ্যাকচুয়ালি প্রভাবটা কি। প্রভাবটা হলো, আমি 2,000 টাকা যখন বেতন দিলাম, তাহলে সম্পদ আমার নগদ টাকা 2,000 টাকা কমে যাবে সম্পদ পাশ থেকে। আর মালিকের টাকা থেকে 2,000 টাকা চলে যাবে, কারণ এটা খরচ, খরচ মালিকের টাকার সাথে চলে যাবে। এবার কি হলো, নগদে আসবাবপত্র ক্রয় করলো 1,000 টাকা। তো নগদে যখন ক্রয় করবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটাতে ডান পাশে কোনো অভিজ্ঞতা নাই, সে এখানে মালিকানা সত্ত্ব জড়িত না, এখানে দায়ও জড়িত না। নগদে মানে কি, আমার নগদ টাকা ছিল ক্যাশ বাক্সে, আমি নগদ টাকা দিয়ে আমি ফার্নিচার কিনলাম, তাহলে আমার একটা সম্পদ কমবে আর একটা বাড়বে, এক সাইডে ইফেক্ট। নগদ টাকা 1,00,000 কমে যাবে, সম্পদ 1,00,000। তাহলে আমার ইকুয়েশনটা কিন্তু ঠিক থাকলো। আগে নগদ টাকার ঘরে 1,00,000 ছিল, এখন আমার আসবাবপত্রে যে 1,00,000 টাকা বাড়বে, আর নগদ টাকা 1,00,000 টাকা কমে যাবে। আমার ডান পাশে কিন্তু কোনো প্রভাব নাই। এবার মালিকানা কর্তৃক, মালিক কর্তৃক ব্যক্তিগত ব্যবসায়ের ঋণ পরিশোধ। অর্থাৎ ব্যবসার একটা ঋণ ছিল, এক মালিকানা করবা কারবার, কিন্তু আহ, এটা মালিক টাকা দেয়, টাকা নেয়, কিন্তু সবসময় আমরা হিসাব করার সময় মালিক আর ব্যবসা আলাদা এই হিসাবে আমরা বিবেচনা করি। তো এখানে বলছে যে বিজনেসের একটা লোন ছিল, সে লোনটা মালিক পরিশোধ করেছে। তো মালিক পরিশোধ করলে আমাকে এটা দুইভাবে চিন্তা করতে হবে। তার মানে কি, 5,000 টাকা মালিক প্রথমে ব্যবসাতে দিল, এটা আমরা পাইলাম, পেলে মালিকের টাকাটা বেড়ে গেল, মূলধন হিসেবে দিল সে অতিরিক্ত। আর এই 5,000 টাকা কি করলাম, আমরা ঋণ পরিশোধ করলাম, তাহলে ঋণটা দায়টা কমে যাবে। তাহলে এটা ডান পাশের ইফেক্ট। আগেরটা দেখলাম দুইটা, যখন নগদ টাকায় যেখানে কিনলাম নগদ কমলো, ক্যাশ আসবাবপত্র বাড়লো, এক পাশে অ্যাসেট পাশে প্রভাব। এটা কিন্তু আমরা দেখতেছি এবার ডান পাশে সমীকরণের, এটা বাম পাশে, এটা ডান পাশে প্রভাব কি, মালিক 5,000 টাকা দিয়ে বিজনেসের লোন পরিশোধ করছে, তাহলে বিজনেসের লোন দায়টা কমে যাবে 5,000। আর মালিক টাকা দিল, তাহলে 5,000 টাকা মূলধন বেড়ে যাবে। এবার বাকিতে পণ্য ক্রয় 7,000। তো পণ্য ক্রয় করলে কি হবে? তো পণ্য ক্রয় এখানে খরচ হিসেবে দেখানো হচ্ছে, মালিক খরচ, খরচ তাহলে খরচ করার সময় যে আয় আর ব্যয়, মালিকানা সত্ত্বের সাথে একটা যোগ বিয়োগ হয়, উত্তোলন বিয়োগ হয়। তাহলে এখানে ব্যয়টা বাদ হবে কত টাকা, 7,000 টাকার। তাহলে ক্রয় বাবদ এটা ব্যয় 7,000 টাকা, মালিকের টাকা কমে যাবে। আর যেহেতু ধারে পণ্য ক্রয়, 7,000 টাকা ঋণ বেড়ে যাবে, 7,000। এটাতেও ডান পাশে প্রভাব, বামে কোনো প্রভাব নাই। কিন্তু অ্যাকচুয়ালি এটা এই পণ্য ক্রয় হলে হিসাব যখন আমরা জার্নাল বা এই হিসাব করি রেকর্ডিং সিস্টেম অনুযায়ী, ঠিক ওই বেতনের মতো এটা সরাসরি মালিকের টাকা থেকে বিয়োগ করা হয় না। ক্রয় করলে তখন ক্রয় হিসাবে ডেবিট করে এটা এই পাশে আমাদের সম্পদ পাশে এটা রাখা হয়, কারণ ইনভেন্টরি হিসাবে, কারণ এটা তো মাল, এটা আমার সম্পদ, এটা খরচ হয়নি অ্যাকচুয়ালি, আমি টাকা দিয়ে কিনছি বা মালিক টাকা দিয়েছে সেটা দিয়ে কিনছি আমরা, কিন্তু এই সম্পদটা এখনো আছে আমাদের কাছে, এটা আমরা বিক্রি করবো আবার। ক্রয় তো এটা পণ্য ক্রয়। কিন্তু এইখানে আমরা এই সমীকরণের প্রভাব আলটিমেটলি যায় ওই আয় আর ব্যয় মালিকের টাকার সাথে সমন্বয় হয়। এই জন্য এখানে সমীকরণে শর্টকাটে বোঝানোর জন্য এখানে দেখানো হয়েছে যে মূলধনের সাথে এই ব্যয়টা বিয়োগ হয়। তাহলে এখানে পণ্য ক্রয়ের কারণে এটা ব্যয় 7,000 টাকা, মালিকের টাকা কমে যাবে। আর যেহেতু এই পণ্য ক্রয়টা বাকিতে, কাজে দায় বেড়ে যাবে 7,000 টাকা। আচ্ছা, এরপর আছে 20,000 টাকা ধার নিয়ে প্রদেয় হিসাব, অর্থাৎ ধার নিয়ে ঋণ পরিশোধ করা হলো। ধার নিয়ে ঋণ পরিশোধ করা হলো, তাহলে ঋণ পরিশোধ যখন করা হবে,
মানে ঋণ যখন করলো তাহলে ঋণটা বেড়ে গেল একটা, এটাও একটা দায়, ঋণটা বেড়ে গেল 20,000 টাকা, আর প্রদেয় হিসাব পরিশোধ করা হলো, অর্থাৎ প্রদেয় হিসাব যে একটা দায় ছিল। প্রদেয় হিসাব মানে কি, আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, টাকাটা এখনো দিতে পারিনি, সেটা প্রদেয় হিসাব। তো অনেক সময় যাদের কাছ থেকে আমরা বাকিতে কিনেছি তারা চাপাচাপি করে, বা তার একটা মেয়াদ থাকে, তো সেই মেয়াদে যদি আমার কাছে টাকা না আসে, তাকে টাকা না দিতে পারি, তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তখন করা হয় কি, ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে আবার ঋণ নিয়ে সেই যারা টাকা পাবে বিজনেসের প্রদেয় হিসাব, যাদের কাছ থেকে বাকিতে মাল কেনা হয়েছিল, তাদেরকে আবার সেটা পরিশোধ করা হয়। তাহলে এখানে এই প্রবলেমটা বলছে যে 20,000 টাকা ঋণ নিয়ে প্রদেয় হিসাব পরিশোধ করা হলো, অর্থাৎ বাকিতে যে পণ্য ক্রয় ক্রয় করা হয়েছিল তাদের কাছ থেকে সেই টাকাটা দেওয়া হলো। তাহলে কি হবে, আমার প্রদেয় হিসাবে এটা একটা দায়, এটা কমে গেল, এখন 20,000 টাকা আমি পরিশোধ করে দিলাম। আর ঋণও একটা দায়, এখন 20,000 টাকা বেড়ে গেল আমার দায়। তার মানে কি, দায় একটা, এই ঘটনার কারণে একটা দায় কমলো আর একটা দায় বাড়লো। এবার বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তো মালিক যখন পণ্য উত্তোলন করে তখন দুইটা ঘটনা ঘটে। দুইটা ঘটনা কি, অর্থাৎ এর নেট ইফেক্ট জিরো, এক শুধু মালিকের সাথে জড়িত। কারণ যখন এই পণ্যটা উত্তোলন করা মানে কি, কোনো জিনিস ব্যবসায়ের জন্য একটা জিনিস কেনা হয়েছে, মালিকের পছন্দ হলো বা প্রয়োজন হলো, মালিক সে পণ্যটা নিয়ে নিল। তো আমরা যদি একটু খেয়াল করি, যখন পণ্য ক্রয় করা হয় তখন কিন্তু বিয়োগ করা হয় মালিকের টাকা থেকে। এই যে এখানে আমরা পণ্য ক্রয় করেছিলাম, একটু দেখে আসি। পণ্য ক্রয় কোথায় যেন আমরা দেখলাম, নগদে বেতন পরিশোধ, প্রদেয় পরিশোধ, আয় ব্যয়, 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, প্রদেয় হিসাব হচ্ছে বাকিতে। এখানে কি হলো, 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু হলো, কোনটাতে আছে একটু দেখে আসেন। প্রদেয় হিসাব পরিশোধ 3,000 টাকা, নগদে প্রদেয় বেতন পরিশোধ 2,000 টাকা, নগদ হিসাব ক্রয়, মালিক কর্তৃক ব্যবসায় ঋণ পরিশোধ 5,000 টাকা। এই যে বাকিতে, বাকিতে পণ্য ক্রয়, এই যে বাকিতে পণ্য ক্রয়, তো পণ্য যখন ক্রয় করছে আমরা এই যে এখানে 7,000 টাকা মালিকের টাকা থেকে বিয়োগ দিলাম। ঠিক একইভাবে এখানে তখন কি, তার মানে মালিক যখন এই 5,000 টাকার পণ্য তুললো, তার মানে এই 5,000 টাকা একবার বিয়োগ করা হয়েছিল। তো এই যখন মালিক টাকাটা তুললো, তাহলে আমার কি ক্রয় কমে গেল, ক্রয় বাবদ যেহেতু একবার আমি তাহলে আমার ক্রয়টা কমে গেল, এই জন্য আমাকে ক্রয়ের ঘরটা এখানে 5,000 টাকা প্লাস হলো। আর উত্তোলন, মালিক যেহেতু পণ্য নিল, পণ্য নিকার টাকা নিক, এটা উত্তোলন হিসাবে বিয়োগ হবে। এই উত্তোলন সবসময় মাইনাস হয়, এই যে আমাদের মূল ফর্মুলাতে মূলধন মাইনাস উত্তোলন প্লাস যোগ আয় বিয়োগ ব্যয়। তাহলে এখানে 5,000 টাকার উত্তোলন হবে, কারণ মালিক পণ্য তুললো, মালিক ব্যবসা থেকে পণ্য নেওয়া টাকা নেওয়া একই জিনিস। ঠিক, পণ্য নিলে কি হবে, দুইটা ঘটনা ঘটছে, একটা হলো 5,000 টাকা উত্তোলন বাবদ মাইনাস হবে, আবার 5,000 টাকা যোগ হবে ক্রয় ব্যয় হ্রাস। কারণ 5,000 টাকা পণ্যটা যে সে 5,000 টাকার নিল, এটা তো একবার ক্রয় করা হয়েছিল, সে ক্রয় করার সময় তখন কি করা হয়েছিল, মূলধন থেকে বিয়োগ করা হয়েছিল। তো এখন যেহেতু মালিক পণ্যটাই নিয়ে নিল, তার মানে দেখাতে হবে আমার ক্রয় এটা হয় নাই, ক্রয় কমে গেছে। তো এই ক্রয়টা কমানোর জন্য আমাকে 5,000 টাকা এখানে প্লাস করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম আমরা, সমীকরণটা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর একটু ভেঙে যখন বড় করতেছে, মালিকানা সত্ত্বটার সাথে কি কি জড়িত, মালিকের মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ মালিকের উত্তোলন। তাহলে আমরা দেখলাম হিসাবে মোট 5টা হিসাব আছে, একটা হলো সম্পদ, একটা দায়, একটা মূলধন, একটা রেভিনিউ বা আয়, আর একটা ব্যয়। তো এখানে একটু জিনিস বলে রাখি, সম্পদ, সম্পদ সবসময় ডেবিট হয়, ডেবিট ব্যালেন্স থাকে সম্পদ। আর ব্যয়টা সম্পদ, ডেবিট ব্যালেন্স থাকে। কি কি কারণে, এখন আমার কাছে 5,000 টাকা নগদ টাকা আছে, আমি ওখান থেকে 1,000 টাকা দিয়ে একটা বই কিনলাম, হয়তো ব্যবসায়ের জন্য একটা ম্যানুয়াল বই। তো 1,000 টাকা বই কিনলাম, বা আমি তো 1,000 টাকা যদি বই কিনি, তাহলে পরে আমার কি হলো, সম্পদ, এটা আমি যদি খরচ দেখাই যে আমার এটা খরচ হয়ে গেল, তাহলে 1,000 টাকা আমি খরচ দেখালে আমার সম্পদ ছিল আগে 5,000, তাহলে এখন সম্পদ হয়ে গেল 4,000। আবার ব্যয় আমার এটা যদি জিরো থাকে, তাহলে আমার ব্যয় বাড়লো 1,000, তাহলে 1,000 আর ওইদিকে 4,000, তাহলে 5,000 সমান থাকলো। অর্থাৎ সম্পদ এবং ব্যয় এই দুইটা বাড়লে হবে ডেবিট, দায় মূলধন আর রেভিনিউ বা আয় এই তিনটা
বাড়লে হবে ক্রেডিট, কারণ এই তিনটা দায়, মূলধন আর আয়, এটা হচ্ছে আসলে ক্রেডিট পাশের এলিমেন্ট। এগুলো ভাই যে মূলধন, আয়, এগুলো। আর এই ব্যয়টা যেহেতু মাইনাস আছে, যে মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, তাহলে উত্তোলন বাড়লেও ডেবিট, ব্যয় বাড়লেও ডেবিট। আর মালিকের মূলধন বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, দায় বাড়লেও ক্রেডিট। এই যে পাঁচটা অ্যাকাউন্ট, তাহলে আমরা কি শিখলাম? সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আর এগুলো যদি কমে, এই দায় কমে, মূলধন কমে, রেভিনিউ কমে, তাহলে এগুলো হবে ডেবিট। আর সম্পদ আর ব্যয় এগুলো যদি কমে তাহলে হবে ক্রেডিট। আমরা এটা পরবর্তীতে যখন ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা যাব তখন আলোচনা করব। আচ্ছা, পেজ 14 থেকে 16 এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে হিসাবগুলা। আমি এখানে জাস্ট কয়েকটা তুলেছি, 8টা এখানে তুলেছি তোমাদেরকে বোঝানোর জন্য। ওইগুলো সব তোমরা পড়বা ঠিক মতো করে, প্রত্যেকটা হিসাব বোঝার জন্য। কারণ হিসাব, যদি তুমি একটা লেনদেনের হিসাব কি জড়িত আছে ওর মধ্যে, যদি সেটা আইডেন্টিফাই করতে না পারো, সেটা যদি নির্ধারণ করতে না পারো, তাহলে কিন্তু তুমি অ্যাকাউন্টিং পারবা না। অ্যাকাউন্টিং এর বেসিক হলো একটা লেনদেনের ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে প্রথম, কারণ হিসাবের প্রথমে লিখে তা হয় জাবেদা। এটা প্রাথমিক বই বলি আমরা। এখানে এর বেসিক হচ্ছে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে সঠিকভাবে। তাহলে মূলধন হিসাব, মূলধন হিসাব আমরা জানি এটা মালিকের টাকার সাথে জড়িত। তাহলে মূলধন হিসাব এটা কি হিসাবের জন্য ই হবে? এটা ক্রেডিট পাশের আইটেম, এটা মালিকানা সত্ত্ব। উত্তোলন এটাও মালিকের সাথে জড়িত, এটা ডেবিট পাশে থাকে, অর্থাৎ মালিকের মূলধন থেকে উত্তোলন বাদ যায়। নগদান হিসাবে এটা একটা সম্পদ, নগদান হিসাব এটা একটা সম্পদ, এটা বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। ব্যাংক হিসাব এটাও একটা সম্পদ। আমার টাকা এখানে ব্যাংকে ক্যাশে না রেখে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে জমা রাখলাম, তাহলে ওইটা আমার একটা সম্পদ। তাহলে ওইটা যদি ব্যাংকে জমা টাকা বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর কমলে ক্রেডিট হবে। ক্রয় হিসাব এটা ব্যয়, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব এটা আয়, আয় যেহেতু আয় বাড়লে ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব বাড়লে ক্রেডিট হবে। আসবাবপত্র হিসাব এটা সম্পদ। তো এমনি ক্রয় আর আসবাবপত্র ক্রয় দুইটার মধ্যে পার্থক্য কি? যদি শুধু ক্রয় হিসাব থাকে তাহলে বুঝতে হবে আমরা এমন জিনিস ক্রয় করেছি যেটা আবার বিক্রি করবো, এটা আমার ব্যবসা। এখন যদি আমার ফার্নিচারের দোকান হয়, আমি চেয়ার টেবিল কিনে আবার বিক্রি করি, তাহলে আমি চেয়ার টেবিল ঢাকা থেকে কিনে নিয়ে আসলাম, তাহলে এটা তখন কিন্তু ফার্নিচার হিসাব হবে না, তখন হবে ক্রয় হিসাব। কারণ আমি যে ফার্নিচারগুলো কিনেছি, টেবিল চেয়ার বা খাট, এইসব জিনিসগুলো কিনেছি আমি বিক্রির জন্য, এটা তখন ক্রয় হিসাব। কিন্তু আমার ব্যবসা যদি হয়, আমার স্টেশনারি ব্যবসা, আমি এমনি খাতা কলম বিক্রি করি, কিন্তু আমি একটা টেবিল কিনলাম বসার জন্য, একটা জিনিসপত্র রাখার জন্য, তাহলে এটা কিন্তু তখন আসবাবপত্র হিসাব হবে, ওই ক্রয়টা, ওই ফার্নিচারটা। কারণ কি, যে এই যে আমি টেবিলটা কিনলাম, এটা কিন্তু আসলে আমার টেবিল কেনা বেচার ব্যবসা না, আমার ব্যবসা অন্য, কিন্তু এই টেবিলটা কিনেছি আমার ব্যবসা, ওইটা আমাকে হেল্প করবে ব্যবসাতে, কাজটা আমাকে সুচারুভাবে করার জন্য, ওর উপর আমি জিনিসপত্র রাখবো, আমার খাতাপত্র রাখবো। তাহলে এই আসবাবপত্র কেনাটা হলো, এটা হলো সম্পদ। তাহলে দুই ক্রয়ের মধ্যে পার্থক্য হলো, ক্রয় হিসাব হবে তখন যখন আমি যে পণ্যটা ক্রয় করছি সেটা আবার বিক্রি করব, এটা আমার ব্যবসা, তখন ক্রয় হিসাব হবে। আর আসবাবপত্র বা অফিস সরঞ্জামাদি, এটা এটা সম্পদ। এটা সম্পদ কোনগুলো? যেগুলো আমি দীর্ঘমেয়াদে ব্যবহার করব, এটা আমার বিক্রি করার উদ্দেশ্যে আমি কিনছি না, এটা আমার ব্যবসা না, আমার ব্যবসা পরিচালনা করতে এই জিনিসগুলো আমার লাগবে, এটা আমার সম্পদ। তো তখন সেইটার নামে হবে। আসবাবপত্র কিনলে আসবাবপত্র হিসাব হবে, আমি যদি যন্ত্রপাতি কিনি তখন যন্ত্রপাতি হিসাব হবে। এই যে যেমন নিচে কলকবজার যন্ত্রপাতি হিসাব। তো এইভাবে প্রত্যেকটা হিসাব আছে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলো সব আছে, তোমরা সব এগুলো ডিটেলস দেখে নেবা ওখানে। তো আমি এই চ্যাপ্টারে 24 নম্বর পেজে তোমাদের একটা সৃজনশীল প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি এখন সলভ করে দেব, যাতে করে তোমরা অন্যগুলো উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম না, কারণ উদাহরণগুলো এখন তোমরা আমার এই যদি লেকচারটা তুমি ভালোভাবে শোনো, তাহলে তুমি প্রত্যেকটা উদাহরণ আশা করি তোমরা বুঝতে পারবে এখানে কিভাবে প্রত্যেকটা উদাহরণ করা হয়েছে এখানে। তো আমি এই সৃজনশীল প্রশ্নের, এটা 24 নম্বর পেজ, এই প্রবলেমটা দেওয়া আছে। কি প্রবলেম আমরা একটু পড়ি। রিফাত এন্টারপ্রাইজ একটা ব্যবসায় প্রতিষ্ঠান, 2025 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে একটু কথা খেয়াল রাখতে হবে, নিম্নোক্ত লেনদেন বলে নাই, বলছে ঘটনাগুলো। তা আমরা জানি ঘটনা লেনদেনও হতে পারে নাও হতে পারে। লেনদেন হতে হলে তাহলে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো থাকতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, ঐতিহাসিক ঘটনা হতে হবে।
ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে সেটার মাধ্যমে, এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে বললো যে প্রতিষ্ঠানের নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে, তাহলে আমরা পড়ি একটু কি কি আছে। বলছে ডিসেম্বরের 1 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। তো 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো মানে কি, নগদ টাকা 5 লাখ টাকা দিল, কে দিল? মালিক দিয়েছে। তাহলে এখানে ব্যবসা, আমরা যদি অ্যাকাউন্টিং সমীকরণটা দেখি, ইকুয়েশনটা, তার মানে কি, সম্পদ নগদ টাকা আমার বাক্সে ঢুকলো, কত টাকা? 5 লাখ টাকা। তাহলে নগদান হিসাবে এটা বাড়লো, সম্পদ বাড়লো, এটা হবে ডেবিট, অর্থাৎ বাম পাশে অ্যাসেটের দিকে 5 লাখ টাকা যোগ হবে নগদান হিসাবে। আর ডান পাশে আবার মালিকের টাকা, মূলধন বাড়লো, মালিক টাকা দিল, তাহলে মূলধন বাড়লো, ওইটা হবে ক্রেডিট। তাহলে দুই পাশটা সমান হয়ে যাবে। সম্পদ পাশে আমার হলো 5 লাখ টাকা নগদ, আর ডান পাশে মূলধন পাশে থাকলো মালিকানা সত্ত্বের ওখানে 5 লাখ টাকা মূলধন হিসাবে। ডিসেম্বরের 3 ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটা হিসাব খোলা হলো। এটাও একটা লেনদেন। লেনদেনে কি পরিবর্তন হলো? তা আমি যে 5 লাখ টাকা মালিক দিল আমার ক্যাশ বাক্সে ছিল, আমি সেখান থেকে 50,000 টাকা পাঠিয়ে দিলাম ব্যাংকে। তাহলে এখানে আমার নগদ টাকা 50,000 কমে যাবে, 5 লাখ টাকার থেকে 50,000 কমে যাবে। তাহলে নগদ নগদ এখন আমার হাতে থাকবে 4.5 লাখ টাকা, আর ব্যাংকে থাকবে 50,000 টাকা। এই দুইটাই সম্পদ, সম্পদ পাশে তাহলে একটু চেঞ্জ হয়ে গেল। আমার 5 লাখ টাকা ক্যাশের জায়গায় এখন দুইটা জিনিস থাকবে, 4.5 লাখ টাকা ক্যাশের ঘরে, আর 50,000 টাকা থাকবে ব্যাংকে, ব্যাংক হিসাবে, আর নগদান হিসাবে 4.5 লাখ টাকা। এটাতে কিন্তু ডান পাশে অর্থাৎ কোনো পরিবর্তন নাই, মালিক 5 লাখ টাকা তো দিয়েছে, সেই 5 লাখ টাকার থেকেই আমি 50,000 টাকা আমি জমা দিলাম ব্যাংকে। তাহলে আমার এই সম্পদটা দুইটা ভাগে ভাগ হয়ে গেলো, নগদে থাকলো 4.5 লাখ, আর ব্যাংকে থাকলো 50,000। এক এক পাশে ইফেক্ট হবে এই দিন 3 নম্বর, এই দ্বিতীয় ট্রানজাকশন ডিসেম্বরের 3 তারিখ। ডিসেম্বরের 5 ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। তো যখন পণ্য ক্রয় হলো, তো আমরা পণ্য ক্রয় করলে মূলধন থেকে বাদ দিই সমীকরণে দেখানোর জন্য, তাহলে মূলধনের টাকা থেকে 25,000 টাকা বাদ যাবে, কারণ পণ্য ক্রয় এটা খরচ। আর ধারে পণ্য ক্রয় করছি, তার মানে কি, আমার দেনা সৃষ্টি হয়েছে, আমার দায় সৃষ্টি হয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রদেয় হিসাব, এটা হলো প্রদেয় হিসাব, বাকিতে আমি পণ্য ক্রয় করছি। তাহলে প্রদেয় হিসাব 25,000 টাকা বাড়বে। আর মালিকের টাকা, মূলধন 25,000 টাকা কমে যাবে, কারণ এটা ওয়ান সাইডে ইফেক্ট হলো। এখানে আমার দায় বাড়লো আর মালিকের টাকা কমে গেল। ডিসেম্বরের 10 তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। আচ্ছা, যদি ডিসেম্বরের 10-এ কি করছে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে, তার নিজের প্রয়োজনে সে ঋণ নিছে ব্যাংক থেকে 40,000 টাকা। তো এটা কি আমার ব্যবসার সাথে কোনো জড়িত? এটা কোনো ব্যবসায়িক লেনদেন নয়। মালিক তার নিজের প্রয়োজনে সে ব্যাংক থেকে একটা টাকা ঋণ নিছে। তো এই 40,000 টাকা আমাদের ব্যাংকের, আমাদের বিজনেসের হিসাবে এটা আসবে না। এই লেনদেনটা বা এইটা আমাদের বিজনেস রিলেটেড লেনদেন নয়। এটা একটা ঘটনা, এটা মালিকের সাথে সম্পর্কিত সরাসরি। সে 40,000 টাকা ব্যাংক থেকে ডাইরেক্ট ঋণ নিছে, আমার ব্যাংক, আমার বিজনেসের হিসাবের সাথে কোনো সম্পর্কিত নাই, তাহলে এটা কোনো আসবে না হিসাবে। ডিসেম্বরের 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। ফরমাইশ মানে অর্ডার, এটা বাংলা শব্দটা আসলে কঠিন, অনেক সময় বোঝা যায় না। তো ফরমাইশ মানে অর্ডার। তাহলে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের জন্য অর্ডার দেওয়া হলো। তো অর্ডার দেওয়া হলে কি, যখন আসবাবপত্রটা আসবে টাকা আমরা দিব, বা বাকি থাকবে যখন আমি আসবাবপত্রটা হাতে পাবো, তখনই এটা লেনদেন হবে। এখন কেবল অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দেওয়ার পর সে বানাবে, তারপরে সে দিবে, তখনকার লেনদেন হবে, যখন পাবে তখন লেনদেন করব আমরা। তাহলে এইটা কোনো লেনদেন নয়, এই ঘটনাটা কোনো লেনদেন নয়। তাহলে ডিসেম্বরের 10 তারিখ এটা লেনদেন নয়, 40,000 টাকা, কারণ এটা মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এটা ব্যবসার সাথে কোনো সম্পৃক্ততা নাই। আর ডিসেম্বরে এই 45,000 টাকা কেবল অর্ডার প্লেস করা হয়েছে, ফরমাইশ প্রদান করা হয়েছে, এটা এখনো ঘটনাটা ঘটে নাই, কেবল অর্ডার দেওয়া হয়েছে, আর্থিক কোনো পরিবর্তন হয় নাই, কাজে এটাও লেনদেন নয়। ডিসেম্বরের 20 তারিখ প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। প্রদেয় হিসাব অর্থাৎ ঋণ ছিল, আমরা বাকিতে পণ্য ক্রয় করেছিলাম। যেমন এখানে আমরা বলছি যে ডিসেম্বরের 5 তারিখে ধারে পণ্য ক্রয় 25,000, তার মানে কি, এই 25,000 টাকা যে ধার ছিল আমাদের প্রদেয় হিসাব, সেখান থেকে পরিশোধ করে দিলাম আমরা 15,000। তার মানে কি, প্রদেয় হিসাব এখন 25,000 টাকা থাকবে না, কমে যাবে। কত কমবে? 15,000 টাকা কমে যাবে, কারণ এটা দায় কমে যাবে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তো টাকা দিলাম, তাহলে প্রদেয় হিসাব 15,000 টাকা কমে যাবে। আর একটা কি কমবে? ক্যাশ কমে যাবে আমার, কারণ আমি নগদ টাকা দিয়েছি। এটা প্রদেয় হিসাব পরিশোধ, কোনো কিছু বলা না থাকলে বুঝতে হবে এটা নগদ টাকায় দেওয়া হয়েছে। যদি ব্যাংকে দিত তাহলে বলতো যে ব্যাংকের মাধ্যমে পরিশোধ, তখন ব্যাংকের টাকা কমে যেত।
এখন ক নাম্বার বলছে, উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার রিকোয়ারমেন্ট, তাহলে কোনটা কোনটা ব্যবসায়িক লেনদেন নয় সেটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা অলরেডি বের করেছি, এই যে 40,000 আর 45,000, সেটা মোট পরিমাণ কত, তাহলে মোট হচ্ছে 95,000। ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণ ব্যাখ্যা করো। তাহলে ঘটনাতে এটা সমীকরণে কি প্রভাব আমি অলরেডি আলোচনা করলাম, এবং হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে ক খ গ আমরা এখানে প্রবলেমটা আমি দেখাচ্ছি, যে এখানে আমি করে রাখছি আগে, এটা বোঝার সুবিধার্থে 1 সেকেন্ড। এইটা অর্থাৎ আমরা এখানে এখন এই তিনটা আমি চার্টে দেখিয়ে দিব যে ওই প্রবলেমটা সলভ। আচ্ছা, এইখানে এখন আমি একটু শেয়ার দিই, অ্যাকাউন্টিং এক্সেল। আচ্ছা, তো এই যে পৃষ্ঠা 24 সৃজনশীল প্রশ্ন 1 রিফাত এন্টারপ্রাইজ, এটা আমি দেখালাম। তাহলে ডিসেম্বরের 10 তারিখে এই যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ উত্তোলন। তাহলে ক নম্বরের রিকোয়ারমেন্ট ছিল আমাদের, ক নম্বরের রিকোয়ারমেন্ট ছিল যে কোনগুলো লেনদেন নয়। তাহলে লেনদেন নাই এই যে 40,000 টাকা, কারণ মন্তব্য করে লিখলাম যে ব্যবসার সাথে এটা সম্পৃক্ত নয়। আর একটা কি, পণ্যের ফরমাইশ প্রদান 45,000 টাকা। তাহলে 45 আর 40, ও 85, নট 95, সরি। তাহলে 85,000, 85,000 টাকা, এটা কি যে ফরমাইশ প্রদান কোনো লেনদেন নয়, কারণ এর ফলে ব্যবসায়িক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে ক নম্বরের রিকোয়ারমেন্ট আমরা বের করে ফেললাম, ছক করে সুন্দর করে তারিখ দিলাম, বিবরণ দিলাম, টাকার অঙ্ক লিখলাম, টাকার পরিমাণ, মন্তব্য লিখলাম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সমীকরণ, এটা ব্যাখ্যা করতে বলছে, তো ব্যাখ্যা করলাম আমরা ডিসেম্বরের 1 তারিখে 5 লাখ টাকা, এটা কি, এটা একটা লেনদেন, কারণ এতে ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পেলে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে। এই যে 5 লাখ টাকা যখন মালিক দিল, 50,000 টাকা দিয়ে কি করলো, ব্যাংকে হিসাব খুললো, তাহলে এটা একটা লেনদেন, কারণ এতে নগদ টাকা হ্রাস পেলো এবং ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেলো। এই 50,000 টাকার ফলে কি নগদ টাকা 50,000 টাকা কমে গেল আর ব্যাংকে 50 টাকা বাড়লো। ধারে পণ্য ক্রয়, এটা একটা লেনদেন, কারণ এতে প্রদেয় হিসাব, ধারে যেহেতু কিনছে প্রদেয় হিসাব, দায় বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, আর মালিকানা সত্ত্বেও 25,000 টাকা কমে গেছে, কারণ পণ্য ক্রয় মালিকের টাকা থেকে বাদ বাদ দিতে হয়। আচ্ছা, পণ্য পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা কোনো লেনদেন নয়, কারণ এতে এর ফলে ব্যবসায় অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আচ্ছা, লেনদেনের সমীকরণের উপর প্রভাব, আচ্ছা এটা ঘটেনি, তার মানে এটা আসলে এখানে আমার দেখানোর দরকারই নাই, আমরা শুধু ইয়াগুলো দেখাবো, সেটাই বেটার। আচ্ছা, তাহলে আমার 5,75,000 টাকা হলো এটা আমার জড়িত যেটা লেনদেন। আচ্ছা, এবার আমি এটা সমীকরণের উপর প্রভাবটা দেখাই, সমীকরণটা এখানে করলাম গ নম্বরে। তাহলে প্রথম হচ্ছে কত টাকা, এখানে এটা কি হলো, এটা কোনটা ইয়ে করলাম, 24 পেজ, সরি। তাহলে ডিসেম্বরের এটা কত তারিখ ছিল, ফার্স্ট ট্রানজাকশনটা ডিসেম্বরের ছিল, 1 মিনিট আমরা দেখে আসি। ডিসেম্বরের 1 তারিখ 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, আমরা একটু এখানে বসাই। তাহলে এখানে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা, তাহলে 5 লাখ টাকা নগদে আসলো, 3 আর 2 5, 5 লাখ। তাহলে 5 লাখ টাকা কি হলো এখানে, 5 লাখ টাকা এখানে মূলধন বাড়লো। আচ্ছা, প্রথম ট্রানজাকশনটা এটা কয় তারিখের ছিল, একটু দেখে আসি, ডিসেম্বরের 1। এখানে মানে কপি করতে যাই, এটা ইয়ে হয়ে গেছে, ডিসেম্বরের 1। তাহলে 5 লাখ টাকা, এরপরে কি হলো, ডিসেম্বরের কত তারিখ ছিল পরেরটা, আমরা একটু করি, এটা ডিসেম্বরের 3 তারিখ 50,000 টাকা দিয়ে ব্যাংকে হিসাব খোলা খোলা হলো। তাহলে এইখানে আসলে আমি দেখি তো এখানে করছিলাম নাকি, অফিস সরঞ্জাম 40, 50, আচ্ছা, তাহলে মার্চের এখানে কয় তারিখ ছিল, এটা মার্চ না, এটা ছিল ডিসেম্বরের 3 তারিখ, আমি অঙ্কটা করি এখানে আসলে, 3, আচ্ছা এটা একটু বড় করি। আচ্ছা, আমি এটা করে নিচ্ছি, এখানে করে দেখাচ্ছি আমি, তাহলে ডিসেম্বরের 3 তারিখ, 3 তারিখ এটা কি ছিল, এখানে কি ঘটনা ঘটেছে, এখানে ঘটেছে আহ 50,000 টাকা দিয়ে হিসাব খুলছে। তো 50 টাকা হিসাব করলে তাহলে কি হবে, নগদ টাকা 50,000 কমে গেছে, 50,000 টাকা নগদ টাকা কমে গেছে।
আর এখানে আর একটা ঘর আমরা করি, ইনসার্ট। আচ্ছা, এখানে কি করবো, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে কত টাকা তাহলে যোগ বাড়বে এখানে? 50,000 টাকা জমা হলো। আচ্ছা, এইখানে একটু কপি করে এটা এখানে নিয়ে নিই। হুম। আচ্ছা, তাহলে 50,000 টাকা আমার ব্যাংক হিসাবে হলো, এটা ডিসেম্বরের 3 তারিখে। তাহলে ডান পাশে এটার কোনো প্রভাব নাই। এটা কি হলো, এটা হলো ব্যাংকে, ব্যাংকে জমা করা হলো, মন্তব্য ঘরে লিখলাম। তারপরেরটা কত, ডিসেম্বরের 5 তারিখ, ধারে পণ্য ক্রয়, ডিসেম্বরের 5 তারিখ। আচ্ছা, ধারে পণ্য ক্রয় কত টাকার? 25,000 টাকা। তাহলে 25,000 টাকা ধারে পণ্য ক্রয়, এই পাশের কোনো লেনদেন নাই, এই পাশে কি হবে, প্রদেয় হিসাবে 25,000 টাকা হবে। আর কি হবে, মালিকের টাকা থেকে পঁচিশ বিয়োগ হবে, বিয়োগ 25,000 টাকা। এটা কি, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। আচ্ছা, ধারে পণ্য ক্রয়, তাহলে এখানে কি হলো, প্রদেয় হিসাব, যেহেতু ধারে, প্রদেয় হিসাবে আমার দায় বাড়লো 25,000। আর মালিকের টাকা ক্রয় করলে মালিকের টাকা কমে যায়, কমাই দিলাম। আচ্ছা, এর পরের লেনদেনটা কত ছিল, ডিসেম্বরের 5 তারিখ গেল, ডিসেম্বরের 10 তারিখ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে এটা আসবে না, আসবাবপত্র অর্ডার আসবে না। এবার ডিসেম্বরের 20 তারিখ কি হলো, প্রদেয় হিসাব 15,000 টাকা, ডিসেম্বরের 20 তারিখ। তাহলে ডিসেম্বরের 20 তারিখ। এবার বলছে প্রদেয় হিসাব কি করা হলো, প্রদেয় হিসাব থেকে 15,000 টাকা পরিশোধ করা হলো, 15,000। তো 15,000 টাকা পরিশোধ করলে তাহলে এখানে 15,000 টাকা কমে যাবে। আর কি করবে, এই নগদ টাকার থেকে 15,000 টাকা কমে যাবে। দুই পাশে কমলো, সম্পদও কমলো, দায়ও কমলো। এগুলো আর দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিই। হুম। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা এখন, এইটা, এইটা সমান হচ্ছে 4,35,000। তাহলে এখানে হচ্ছে প্রদেশ থাকলো, এইটা টোটাল এখন দাঁড়াবে, এই দুইটা যোগ করলে এইখানে আর একটা ঘর আমরা এটাকে ইয়ে করি, মার্চ সেলটা তুলে দিই, ফরম্যাট সেল, মার্চ। তাহলে এখানে হবে, এগুলোর যোগফল হবে। আচ্ছা, তাহলে এটা তো থাকবে না, সরি, আগে এটা ঠিক করি, এটা বাদ। এটা আমরা বর্ণনাটা লিখি, এটা কি 15,000 টাকা কি হলো, এটা হলো প্রদেয় বিল পরিশোধ করা হলো। আচ্ছা, দেওয়ার পরে এখন আমার এটা যোগ করতে হবে, এগুলো সব যোগ। আচ্ছা, এখানে যোগ করি এইটা, যেহেতু দুইটা মাত্র আছে, যোগ এটা, তাহলে 4,75,000। আর এটা, আর এই দুইটা আমি, এই 10 লাখ আর এটা যোগ করলে গোটাটা হবে, এখন আমি এই দুইটা যোগ করলে প্লাস এটা। আচ্ছা, 4 লাখ, এখন দেখি আমাদের কোঠায় 50,000, এটা কত, 50,000, ঠিক আছে। এখানে 5 লাখ থেকে 50 বাদ, 4,35,000, 50। আচ্ছা, এটা হলো, এটা প্লাস এইটা, প্লাস এইটা, প্লাস এইটা, অর্থাৎ 4,85,000।
তা আমরা দেখলাম যে এই যে সমান, এই দুটা সমান হয়ে গেল, অর্থাৎ সম্পদ সমান, সরি, এখানে তাহলে আমরা দেখলাম যে এই সমীকরণটা মিলে গেল আমাদের। 50,000 টাকা প্রথমে কি করলো, নগদ টাকা দিল, মালিকানা ঘরে 50,000 যোগ হলো মূলধন হিসাবে, পরে 50,000 টাকা থেকে 5 লাখ টাকা আসলে মূলধন হিসাবে দিল, থাকলো 50,000 টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা খোলা হলো, তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে 50,000 টাকা ব্যাংক থেকে, নগদ থেকে কমে যাবে, আর ব্যাংকে 50,000 যোগ হলো। পরে ডিসেম্বরের 5 তারিখে কি হলো, 25,000 টাকা ধারে পণ্য ক্রয় করা হলো, তাহলে প্রদেয় হিসাবে এই যে দায় 25,000 টাকা বাড়লো, আর মালিকানা সত্ত্ব 25,000 কমে গেল। ডিসেম্বরের 20 তারিখে এসে 15,000 টাকা দিয়ে প্রদেয় হিসাব পরিশোধ করা হলো, তাহলে 15,000 প্রদেয় হিসাব, তাহলে 15,000 টাকা কমে যাবে, আর ক্যাশও 15,000 টাকা কমে যাবে, তাহলে ক্যাশে 50 থেকে 50 আর 15 বাদ দিলে থাকে 4 45, 4 35, আর ব্যাংকের 50,000 যোগ করলে 4 35, আর এই 50 যোগ করলে 4 85। এটা হলো সম্পদ পাশের। আর দায়ে এখন কত থাকলো, 25,000-এর মধ্যে 15,000 পরিশোধ, তাহলে 10,000 থাকলো। আর মালিকের 5 লাখ থেকে 25,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে, চলে গেল সেখানে 4,75,000, তাহলে 4,75,000 আর 10 মিলে 4,85,000। তার মানে অ্যাসেট সমান, সম্পদ সমান আমাদের দায় প্লাস ওনার্স ইকুইটি। এই যে দায় হচ্ছে 10, আর ওনার্স ইকুইটি হলো 75, এই দুইটা সমান মিলে গেল। এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরেও যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থেকে থাকে এই চ্যাপ্টারে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা ট্রানজাকশন রিলেটেড, তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি সেটার ব্যাখ্যা করব। আর যদি কেউ তোমরা অ্যাকাউন্টিং এর লাইভ ক্লাস করতে চাও, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ইমেলে অথবা কমেন্টে, মন্তব্যের মাধ্যমে। থ্যাংক ইউ তোমাদের এই ভিডিওটা দেখার জন্য, এবং তোমার বন্ধু বান্ধব যারা কমার্সের পড়ে অথবা জানতে আগ্রহী, তাদেরকে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। আশা করি আশা করি তোমাদের আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, নিশ্চিতভাবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে আজকে ট্রানজাকশন কি, ইভেন্ট কি, ট্রানজাকশনের প্রত্যেকটা ট্রানজাকশনের কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর প্রভাব হয়, অ্যাসেটের উপর, আদার লাইবিলিটির উপর বা ওনার সিকিউরিটির উপর, তা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি, এবং কোন ইভেন্টটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়, কেন নয়, সেটার ব্যাখ্যা সহ। আশা করি তোমাদের এটা অবশ্যই উপকারে আসবে। So thank you very much for watching this lecture and video. Hopefully we'll meet again next time. Thank you. Bye for now.